ওই রাতে যখন ওই দৃশ্যটা দেখেছিলাম, পা দুটি চিরে কিভাবে বিভৎস করে তাকে মারা হয়েছিল। খুনের হুমকি অনেক বাড়ি দেওয়া হয়েছে, কেটে মাছের খাইয়ে দেব, তুই আন্দোলন থেকে সরে আয়, ক্ষমা চা, বিভিন্ন রকমের বাজে মন্তব্য উনি করেছেন। সরকার থেকে ওনারা চলে গেলেন, হয়তো ওনারা থেকে যেতেন। ওর আত্মা এখনো শান্তি পায়নি। সব কিছুকে উপেক্ষা করে তারা লড়েছিলেন, টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল। দুজনেই প্রতিবেশী, একজন কামদুনির বৌমা আর একজন কামদুনির মেয়ে। আর সেই মৌসুমী কয়ালরা বিজেপি ক্ষমতায় আসার পর নতুন করে দাবি করছেন কামদুনি ফাইলস, কামদুনির বিচার আবার হোক। গত এক দশকের বিচার প্রক্রিয়ায় বেকসুর খালাস হয়েছেন একাধিক আসামি। তারা অভিযুক্ত কি অভিযুক্ত নয়, তথ্য প্রমাণ লোপাট, একাধিক প্রশ্নের মুখোমুখি হয়েছে এই কামদুনির সম্পূর্ণ বিচার প্রক্রিয়া। 2013 সালের 7ই জুনের ঘটনা, তারপর আজকে 2026 সাল হয়ে গেল, এক দশকেরও বেশি সময়। কি চাইছেন? কামদুনি ফাইলস কেন আবার নতুন করে খোলা প্রয়োজন বলে মনে করছেন? বিচার প্রক্রিয়ায় কি গলদ আপনারা মনে করছেন? দেখুন, 2013 সালে যখন ঘটনাটা ঘটেছিল তখন আমাদের একটাই দাবি ছিল যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক একটা সাজা হোক। কিন্তু সেই সময় আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম পুরো গ্রামবাসী মিলে, 2011 সালে ক্ষমতায় আসে টিএমসি এবং 2013 সালেই আমাদের আন্দোলন শুরু হয় এই টিএমসি সরকারের বিরুদ্ধেই। আমরা করিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করেছিলাম। সমস্ত রকম আন্দোলন 13 দিন ধরে একভাবে চালিয়ে যায়। 13 দিনের মাথায় মমতা ব্যানার্জি আমাদের গ্রামে আসলেন, এসে বললেন যে সেখানে সবাই রাজনীতি করে, হচ্ছে এই মৌসুমী, টুম্পা এরা মাওবাদী, বিভিন্ন রকমের তকমা উনি দিয়েছিলেন আমাদেরকে। কিন্তু আমরা বলেছিলাম দিদি আমাদের বোনের বিচার চাই, যারা এই অন্যায় করেছে এই অন্যায়কারীদের সাজা চাই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মানেই একটা বিরাট ক্রেজ। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হয়ে টুম্পা কয়াল প্রশ্ন করছেন, আপনারা লড়াই করছেন, তখন কোনো ভয় পাননি যে এই লড়াই বা এই প্রতিবাদের পেছনে তো আপনারা আবার হ্যারাস হতে পারেন? সেটা হয়েওছেন, দীর্ঘদিন আপনারা অভিযোগ করেছেন, আপনার বিরুদ্ধে প্রায় 15 বেশি মামলাও হয়েছে। আমি ফার্স্ট টাইমই ভেবেছিলাম আমরা কোনো দলের বিরুদ্ধেই আন্দোলন করতে নামিনি, আমরা অন্যায়ের বিরুদ্ধেই প্রতিবাদ করেছি। আমাদের ঘরের মেয়েকে এইভাবে তার পা দুটি চেড়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাই আমাদের বিচার চাই। আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে গেছি। আমি বিন্দু মাত্র ভয় পাইনি। যদি ভয় পেতাম তাহলে ওই রক্তচক্ষুকে উপেক্ষা করে ওনার বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ওনাকে আমরা প্রশ্ন করতে পারতাম না। কারণ আমরা চেয়েছিলাম বিচার, এখনও বলছি আমরা চেয়েছিলাম বিচার, কিন্তু উনি রাজনীতি করেছিলেন আমাদের কামদুনি নিয়ে, সেই বিচার আমরা পাইনি। তারপরেও আমরা দিল্লি ছুটেছি, রাষ্ট্রপতির কাছে ছুটেছি, কোথায় না যাইনি। ভবনে সিআইডি অফিসারের কাছে গেছি যে বিচার যাতে পাই, সরকারি উকিলের সাথে কথা বলেছি, সরকারি উকিলও আশ্বাস দিয়েছে। প্রায় গত এক দশকের এই বিচার প্রক্রিয়ায় মৌসুমী দেখা গিয়েছে যে একাধিকবার সরকারি উকিল বদলে গিয়েছে। 3 জন সম্ভবত, আমি যদি খুব ভুল না করি, বেকসুর খালাস হয়ে গেছেন। এইগুলো কেন? মানে সরকারি উকিল বারবার বদলে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি উকিল বদলানোর পাশাপাশি বেকসুর খালাস হয়ে যাওয়া, এই বিচার প্রক্রিয়ায় এই গলদ মানে কেন? মনে তথ্য প্রমাণ ঠিক করে না পাওয়া, এই কারণ কি? কাদের প্রভাব ছিল এদের পেছনে যে তার জন্য আপনারা বারবার ছুটে যাওয়ার পরেও আপনাদের দাবি অনুযায়ী বিচার পাননি? দেখুন, প্রভাব কাদের ছিল সেটা তো প্রত্যেকটা মানুষই জানে কাদের প্রভাব ছিল। তখন টিএমসির প্রভাবই ছিল, এবং যারা এই ধরনের ঘটনা ঘটেছিল তারাও টিএমসি জামানায় তারা টিএমসিই করতো, এবং বিশাল তাবড় নেতা ছিল তারা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাদেরকে সাজা দেওয়া হয় তাহলে ভোট ব্যাংক এই জায়গাটা নষ্ট হবে, সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন। তো তার জন্যই আমরা সমস্ত ফরেন্সিক রিপোর্ট থেকে, চার্জশিট রিপোর্ট থেকে সব কিছু সিআইডির হাতে তুলে দেওয়ার পরেও কেন তাহলে আমরা বিচারকে পেলাম না? সিআইডি অফিসারের কাছে গেলাম ভবনে, বললো না আমরা ভালো উকিল দেব, আপনারা বিচার পাবেন। আপনারা দেখেছিলেন সিআইডির আমার বাড়িতে পর্যন্ত এসেছিল। তো আমরা অনেকটা ভরসা করেছিলাম, অনেকটা বলতে পুরোটাই দিয়ে দিয়েছিলাম সিআইডি এবং সরকারি উকিলের প্রতি। কিন্তু আমরা তারপরেও যখন প্রমাণ লুটপাট করে দেওয়া হলো এবং দোষীদের বেকসুর খালাস করে দেওয়া হলো, তারপরেই আপনারা দেখেছিলেন আমরা কিভাবে আর্তনাদ হয়ে কান্না করছিলাম। কোর্টের বাইরে মাটিতে লুটিয়ে গিয়ে কান্না করা শুরু করে দিয়েছি যে আমরা বিচার পেলাম না। এখন এই নতুন সরকারের আমলে আপনারা কামদুনি ফাইলস খোলার কথা বলছেন, বিচার কি নতুন মনে হয়? নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কামদুনি ফাইলস এবং কামদুনি যে বিচার যে পাওয়া নিয়ে আপনারা গলদ বলছেন, তথ্য প্রমাণের কথা, পিপি চেঞ্জের কথা বলছেন, কি আশা করছে নতুন সরকারের কাছে?
অবশ্যই নতুন সরকারের কাছে আমাদের অনেকটাই আশা, অনেকটাই প্রত্যাশা। কারণ আমরা আন্দোলন যখন শুরু করেছিলাম, আমাদের কামদুনি গ্রামে যখনই আমরা কোনো মিটিং মিছিল সভা আমাদের এই বোনের নিয়ে স্মরণ সভা করেছি, প্রত্যেকেই না আমরা পাশে পেয়েছিলাম। এই কামদুনি একমাত্র হয়তো যে সব দলকে এক জায়গায় করেছিল, সেটা সিপিএম বলো, কংগ্রেস বলো, বিজেপি বলো, একদিনে সবাই এসেছে স্মরণ সভায়। সবাইকে আমরা একত্রিত করেছিলাম যে আমাদের সাথে সবাই আসুন। আর যখন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি এসেছে, তো আমরা অনেকটাই আশাবাদী। যে পরিত্যক্ত জমি কেয়ারটেকারে থাকা, সেই জমিতে শুনশান রাস্তা, একটি মেয়ে, একটি স্বপ্ন, তিনি কলেজ পড়ুয়া, তিনি আসছিলেন বাড়িতে, তার তো কোনো অপরাধ ছিল না, তাকে নৃশংসভাবে হত্যা করা হলো ওখানে। তার রক্তাক্ত লাশটা এখনও তাহলে ওখানেই পড়ে, তার কারণ সে তো এখনো ঠিক করে বিচার পাননি। আপনাদের কথা অনুযায়ী তো এখনো সত্যি ঠিক করে বিচার পায়নি সব। তাহলে সে বিচার যদি সে না পায়, তো তার লাশ তো এখনো কামদুনি, এখন তার লাশই তার মৃতদেহকেই বয়ে বেড়াচ্ছে। একদম আঘাতপ্রাপ্ত আপনারা? অবশ্যই। আমাদের ধরো ওকে খুব কাছের থেকেই দেখেছি। আমাদের বাড়িতে আসতেন, আমার ছোট যে খুড়শ্বশুর ছিল, তার ছেলের সাথে পড়াশোনা করেছেন, এই বাড়িতে আসতেন, তো সেখান থেকে ওর সাথে পরিচয়। খুবই অল্প বয়সী ছোট্ট একটা বাচ্চা মেয়ে, মিষ্টি মেয়ে। ওর অনেক আশা প্রত্যাশা ছিল যে কিছু করবে লাইফে, কিন্তু যখন সেই আশাটা এইভাবে মানে শেষ হয়ে যায়। ওই রাতে যখন ওই দৃশ্যটা দেখেছিলাম, ওর পা দুটি চিরে কীভাবে বিভৎস করে তাকে মারা হয়েছিল, আমরা ওই দিনের কথা এখনো ভুলতে পারি না। এখনো যখন ওই রাস্তা থেকে যান, যেহেতু বিচার ওর পায়নি, আত্মা শান্তি পায়নি, ওর আত্মা এখনো শান্তি পায়নি। বিচার হলে হয়তো ওর আত্মা শান্তি পাবে, ওই হয়তো ওপর থেকে আমাদের আশীর্বাদও করবে। ও আমাদের থেকে বয়সে ছোট ছিল, কিন্তু এখন তো যেহেতু ও নেই, আর ওর আশীর্বাদ অবশ্যই আমাদের মাথার উপরে আছে। আমরা ওর আশীর্বাদ নিয়েই এখনো চলছি। আপনি বিজেপির লোক, কখনো সিপিএমের লোক তকমা পেয়েছেন, কখনো এই দল ওই দল, এতগুলো মামলার কথা বলছিলাম আমরা, প্রায় 15-এর বেশি মামলা আপনি বলছেন। সেখানে এই এত চাপ, পরিবার থেকে চাপ, সব কিছু মিলে পরিবার, পাড়া, এলাকা, এতগুলি লড়াইয়ের এই উদ্বুদ্ধ কী করে হয়েছেন বারবার? কেন মনে হচ্ছে এত চাপের পরেও আমাকে লড়াইটাই করতে হবে? কারণ 2 কন্যা সন্তানের মা আপনিও। দেখুন, লড়াইটা সেই সময় যখন শুরু করেছিলাম, তখন ভেবেছিলাম ঘরের মেয়ে, আজ ওর সাথে হয়েছে, আজ অন্য মায়ের সাথে, অন্য মেয়ের সাথে, অন্য বোনের সাথে যে হবে না, তার কেউ গ্যারান্টি দিতে পারবে না। তাই এই রাজ্যের বুকে এই ঘটনা যারা ঘটিয়েছে, একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, যাতে এই ঘটনা দ্বিতীয়বার না হয়, তার জন্যই আমরা এগিয়ে গেছিলাম। এখনো কি আপনার উপরে চাপ, ভয় এই উঠামের আগে পর্যন্ত ছিল? মানে আপনার একটা সারাক্ষণ টেনশন চলে, আপনার মেয়ে স্কুলে পড়েন, একটা ভয়, চাপ, কখনো মৃত্যুর ভয়, খুনের হুমকি, এগুলো কি পেয়েছেন কখনো এই পুরো আন্দোলনের জন্য? খুনের হুমকি অনেক বাড়ি দেওয়া হয়েছে। সবাই আমাকে বলেছিল, মৌসুমি তুই আন্দোলন থেকে সরে আয়, ক্ষমা চা, তুই সবে সরকার এসেছে, তুই এর বিরুদ্ধে কেন লড়াই করছিস? আমি বলেছিলাম, আমি সরকারের বিরুদ্ধে লড়ছি না, তো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। এটা হচ্ছে আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আমাদের বিচারে পাওয়ার লড়াই। সেটাই কোথাও গিয়ে মৃত্যু ভয়, হুমকি পেয়েছেন বারবার করে? সব সেই সময় সব জায়গায় হুমকি পেয়েছি, ভয় দেখিয়েছে। এমনকি আমার স্বামী আর আমার দেওর যে ভেড়ি, এই ভেড়িগুলো দেখছেন, এরকম ভেড়ি চাষ করেছিল, রাতের মধ্যে সেই মাছ সব লুট করে নিয়ে টিএমসির লোকজন। তারপরে ওই খাল দিয়ে ওই ভেড়িটা কাটিয়ে সব মাছ বের করে দিয়েছিল, সবাইয়ের নামে কেস দিয়েছিল। যে সাক্ষী ছিল মেয়েটির কাকা, সেই কাকাকে কলকাতা পুলিশ বুকে লাথি মেরে তাকে মেরে দিয়েছিল। হসপিটালে ভর্তি করার সঙ্গে সঙ্গে রাতে মারা যায়। মানে আরেকবার একটু ক্লিয়ার করুন বিষয়টা, কি বলছেন আপনি? ঘটনাটা কবে ঘটেছে? 2013 সালে যে মেন সাক্ষী ছিল, মেয়েটার মৃত্যুর যে মেন সাক্ষী ছিল, তার কাকা হচ্ছে নিজের কাকা, মূল সাক্ষী। সেই কাকাকে পুলিশ বুকে লাথি মেরে দিয়েছিল। কোথায় এটা হয়েছিল ব্যাংশাল আদালতের সামনে। কবে তারিখ মনে আছে? তারিখ হচ্ছে 2013তেই ঘটনাটা ঘটেছিল। আপনি ছিলেন তখন? হ্যাঁ, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। লাথি মেরেছিল মানে কিভাবে? পুলিশ কর্মীরা লাথি মেরেছে? পুলিশ সবাইকে উপর থেকে আমরা যখন আন্দোলন করছি কোর্টের সামনে, তখন পুলিশ ছিল আমাদের সামনে বসে, আমাদের সাথে কোনো কথা বলিনি, কিছুই বলিনি। তারপরে পুলিশের ফোন আসার সঙ্গে সঙ্গে লাঠিচার্জ হওয়ার সাথে সাথে ওই কাকাকে বুকে এক লাথি মারলো, লাথি মেরে ও কাকা নিচেই পড়ে গেল।
পড়ে যাওয়ার ফলে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে আমাদের গ্রামের ছেলেমেয়েরাই নিয়ে ভর্তি করলো, কোন তারপর হাসপাতাল? রাতে আরজি করে, তারপরে রাতে ওখানেই মারা গেল, মূল সাক্ষী ওইভাবেই চলে গেল। মানে আপনি বলছেন যে পুলিশ লাথি মেরে মেরে হ্যাঁ, ফেলেছে? পুলিশ লাথি মেরে মেরে ফেলেছিল। সে কি মানে ভিকটিমের কাকাকে? হ্যাঁ, ভিকটিমের কাকাকে। কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হচ্ছেন? মানে এই বিচার প্রক্রিয়াতে যদি তার প্রভাব বা তার যদি একটুখানি ঠিকঠাক করে তিনি চেষ্টা করতেন, তাহলে কি এই ঘটনা ঘটতো না? অবশ্যই। দেখুন, উনি একজন পুলিশ মন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিএম ছিলেন, তিনি একজন পুলিশ মন্ত্রীও ছিলেন। পুলিশ কিন্তু ওনার কথায় উঠতো বসতো, গাছের পাতা ওনার কথা ছাড়া মনে হয় হয়তো ঝরতো না, এরকমই। উনি চাইলে আমাদের বিচার পাইয়ে দিতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। সেটা করেননি কেন? এটা ভোট ব্যাংকের জন্যই সেটা উনি করেননি, সে আমরা ভালো করেই বুঝতে পেরেছি। তো যদি দেখুন, ইচ্ছা থাকলে উপায় হয়। ওনারা বিচার দেওয়ার ইচ্ছে ছিল না, তাই সবাই বেকসুর খালাস হয়ে গেছে টাকার বিনিময়ে। এটাই আমাদের সবথেকে বড় দুঃখ। এই কামদুনির বিচার প্রক্রিয়া, কামদুনির ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটেছে, তার আগে পার্কস্ট্রিট ছিল, আপনার কি মনে হয় পার্কস্ট্রিটে যদি কড়া পদক্ষেপ সরকার নিত, তাহলে কামদুনিতে কড়া পদক্ষেপ নিলে আরজি করে কড়া পদক্ষেপ নিলে পরবর্তীতে কসবা, এই ঘটনাগুলো আস্তে আস্তে পুনরাবৃত্তি হতো না, ঘটনা ঘটতো না? পার্ক স্ট্রিটের যখন ঘটনাটা ঘটেছিল আমরা নিউজে দেখেছিলাম, সেখানে হচ্ছে বারাসাতের এমপি কাকুলি ঘোষ দস্তিদার বলেছিল যে মেয়েটির অ্যাফেয়ার আছে বা নানান ধরনের কুমন্তব্য উনি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এগুলো সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো না করে যদি পার্ক স্ট্রিটের ঘটনাটা সেই সময়ই যদি বিচার হতো, বা যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল যদি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক সাজা হতো, অবশ্যই পার্ক স্ট্রিটের পরে কামদুনি ঘটনাটা ঘটতো না। একটার পর একটা ঘটনা ঘটেই গেছে এই রাজ্যের বুকে, কিন্তু মমতা ব্যানার্জি পুরোপুরি বিভিন্ন রকমের বাজে মন্তব্য উনি করেছেন। ছোট ঘটনা, সাজানো ঘটনা, অ্যাফেয়ার আছে, এগুলো নিয়ে রাজনীতি হচ্ছে, এই কথাগুলো যদি উনি সমাজের বুকে এই বাজে বার্তাগুলো যদি না দিতেন, উনি যদি দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন, দোষীদের অ্যারেস্ট করাতেন, হয়তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ বা মেয়েরা হয়তো আজ নারী নিরাপত্তায় ভুগতেন না, বা এই যে আজ সরকার থেকে ওনারা চলে গেলেন, হয়তো ওনারা থেকে যেতেন। আমরা কেউ আশা করবো না এরকম ঘটনা ঘটুক, কিন্তু সরসোনা থেকে শুরু করে একাধিক ঘটনা টুকটাক করে ঘটতেই থাকছে বেঙ্গলে, বা ঘটছে, বা অনেকেই বলছেন যে আপনারা যে মৌসুমী বা টুম্পা যারা প্রতিবাদী চরিত্র, কোথাও গিয়ে এই সরকারের আমলেও যদি এমন ঘটনা কেউ আশা করছেন না যে এরকম ঘটনা ঘটবে, যদি কোথাও গিয়ে দেখেন যে প্রতিবাদের প্রয়োজন হচ্ছে, আপনারা কি আবার রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন? অন্যায় যে সরকার চেঞ্জ হয়েছে বলে কি কোথাও যদি এই ঘটনা আমরা আর আশা করি না। যেহেতু এই সরকার এসেছে, এই সরকার অনেকটা খুব ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে। যদি আমাদের এই আরজি কর থেকে কামদুনি যদি দৃষ্টান্তমূলক সাজা হয়, বিচার হয়, তাহলে আশা করব এই ঘটনা আর ঘটবে না, এই ঘটনা যেন আর নাও ঘটে, এই আশাই রাখবো। কিন্তু অন্যায় হলে অন্যায় অবশ্যই তাদের পাশে আমরা দাঁড়াবো, অন্যায়ের প্রতিবাদ হবে। আবারও বিস্ফোরক অভিযোগ করলেন, তিনি বললেন নির্যাতিতার কাকাকে, মূল সাক্ষীকে লাথি মেরে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ তৎকালীন কলকাতা পুলিশের কেউ। এখন দেখার কামদুনি ফাইলস খুলবে, বিচার প্রক্রিয়া কি হবে, সত্যি বিচার পাবে তো কামদুনি? তাদের দাবি অনুযায়ী সবটার দিকেই নজর থাকবে আমাদেরও। ক্যামেরায় সবজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।